খাদানের মধ্যে থেকে সবথেকে বৃহৎ হিরেটা হলো বিনোদিনী। যদি বিনোদিনী হয় তাহলে রুক্মিণী রামকমল মুখার্জির সঙ্গেই করবে, নয়তো করবে না। বলো না, একটা অভিনেত্রীর 7 বছরের জীবন, তাতে 5 বছর একটা ছবি করতে লেগে গেল যেখানে পোস্টারে শুধু তার মুখটা থাকবে। হিরোইন, তারপরে মেকআপ আর্টিস্ট, তারপরে স্টাইলিস্ট, তারপরে কোন কোনায় কেউ একজন। আমার এটা না একদম ভালো লাগে না এই সিস্টেমটা। আমার মনে হয় যে সবাই এক। সেখান থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এত বড় ইতিহাস পাল্টে দিল। হয়তো ওটা লেখাই ছিল, এটা হয়তো বিনোদিনীর এটাই চেয়েছিলেন। সেই মেয়েটা 141 বছর অপেক্ষার পরে তার স্বাদের থিয়েটার বিনোদিনী থিয়েটার হলো, যেখানে বাড়িতে এখনও মেয়েদেরকে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়। লুক রিভিল করিনি, তো প্রেস ঢুকে না ফটো তোলার চেষ্টা করছিল, এবং তখন আমি রামকে গিয়ে বলি, রাম বলে দাঁড়াও, পুরো সেট থামিয়ে সে সঙ্গে সঙ্গে অর্ডার করে 60 ফুটের ব্ল্যাক কাপড় নিয়ে পুরো সেটটাকে ঘিরে দেয়। এগুলো না আমরা 70-80 দশকের গল্প শুনছি, হিরোদের বম্বেতে হতো। হঠাৎ ইন্টারনেটে একটা ভিডিও দেখছি, ওই স্টুডিওটা তো বিশাল বড়, গোটা স্টুডিওটা ঠিক আছে, শুধু যেইটুকু জায়গায় বিনোদিনীর শুটিং হয়েছে ঠিক ওই জায়গাটায় আগুন লেগে গেছে। আমরা ইতিহাস পড়তে ভালোবাসি বা না বাসি, ইতিহাসের গল্প দেখতে কিন্তু সবাই ভীষণ ভালোবাসি। আর সেই ইতিহাসটা যদি কলকাতার হয়, কলকাতার এমন একজন মানুষের হয় যার সঙ্গে ইতিহাসের অনেক চরিত্র জড়িয়ে আছে, অনেক আবেগ জড়িয়ে আছে, বিনোদিনী। আর সেই বিনোদিনীকে পর্দায় নিয়ে আসছে রুক্মিণী। এই কথা আমাদের সবার জানা, কিন্তু রুক্মিণীর বিনোদিনী করতে গিয়ে কি কি অভিজ্ঞতা হয়েছে, কেমন লেগেছে তার বিনোদিনী দাসীকে ফুটিয়ে তুলতে গিয়ে, সেই গল্প আজকে আমরা করতে পেয়ে গেছি রুক্মিণীকে। ওয়েলকাম টু এবিপি লাইভ। থ্যাংক ইউ তোষা। প্রথমেই বলো যে আমি যেটা বলছিলাম যে বিনোদিনী, আমরা ইতিহাসকে দেখব, তো এখন তো খাদান চলছে, তো এই খাদানের মধ্যে বিনোদিনী মানুষ কেন দেখবে সেইটা যদি একটু বলো। তো খাদানের মধ্যে থেকে সবথেকে বৃহৎ হিরেটা হলো বিনোদিনী, যেটা উঠে এসেছে। তো খাদানের থেকেই তো হিরে খুঁজে বার করে, তো ঠিক সেইভাবেই বিনোদিনীর জন্ম। এবং আমার মনে হচ্ছে যে খাদান সত্যি আমাদের বাংলা সিনেমার জন্য একটা বিশাল বড় উইন বলতে পারো। সে অর্থে সব হিন্দি, সাউথ সব ছবিকে পেছনে ফেলে রেখে এগিয়ে গেছে, এবং আমার মনে হয় বাংলা ছবির জন্য এই সময়টা খুব ভালো। যেভাবে টেক্কা, বহুরূপী, আজকে খাদান, 5 নম্বর স্বপ্নলে নিজের জায়গা থেকে সবাই এত ভালো করেছে, আমার মনে হয় এখন সকলের জন্য জায়গা আছে। আর খাদানে যে রেসটায় দর্শক ঢুকেছে, এটা আমাদের বিশ্বাস যে যেভাবে ভালোবেসেছে ঠিক সে পরিমাণে আমরাও বিনোদিনীও ভালোবাসা পাবে নিজের মতন। সো সেটা নিয়ে আমরা খুব আশাবাদী। বিনোদিনী যেমন একটা ইতিহাসের গল্প, বিনোদিনী কিন্তু একটা জেদের গল্প। অবশ্যই। তো সেই জেদটা রুক্মিণীকে কিভাবে অনুপ্রাণিত করলো? এই যে 7 বছরের ক্যারিয়ারে 5 বছরের লড়াই, যেই ছবিটা হবেই হবে, এমন একদিনের জন্য, এক মুহূর্তের জন্য হাল না ছাড়া। যখন ডিরেক্টরের টিম থেকে একজন স্ক্রিপ্ট পাঠিয়ে দেয় বলে তুমি নিজের মতন করে নাও, তখনও ডিরেক্টরকে না ছাড়া তাকে বলা যে যদি বিনোদিনীর স্বপ্নটা তুমি আমায় দেখিয়েছিলে, আমার না, তো যদি বিনোদিনী হয় তাহলে রুক্মিণী রামকমল মুখার্জির সঙ্গেই করবে, নয়তো করবে না। অন্য 100টা ছবি করব, কিন্তু বিনোদিনী আমি করব না যদি না রাম তোমার সঙ্গে হয়। তো আমার মনে হয় যে আমরা না সবকটা এনার্জিকে না, আমরা সবসময় এই যে জেদ বা এই যে অভিমান, আমরা অনেক কিছুকে না সবসময় নেগেটিভ ভাবি, কিন্তু আসলে সবকটাই, কিন্তু আমার বিশ্বাস যে সবকটাই না খুব নিউট্রাল এনার্জি হয়। যেহেতু একটা নিউট্রাল এনার্জি, এবার তুমি সেটাকে কোন দিকে নিয়ে যাবে সেটাই তোমাকে মানুষ হিসাবে এগিয়ে নিয়ে যাবে বা পিছিয়ে নিয়ে যাবে, এই দুটো হয়। তো আমার মনে হয় এই জেদের সঙ্গে আমার বিশ্বাস যুক্ত ছিল যে এই ছবিটা একদিন না একদিন হবে, কাউকে পাবো। প্রডিউসার যখন পালিয়ে যায় যে এরকম একটা বাজেটে, এরকম একটা ক্যানভাসের একটা নারী কেন্দ্রিক ছবি, একটা নারীর মুখ হবে পোস্টারে, একটা নারীর নাম একটা টাইটেলের রোলে, প্রডিউসাররা অনেকজন ফিরিয়ে দেয়, অ্যাক্টররা ফিরিয়ে দেয়, অনেক কিছু হয়। এবং আমার এবং রামের একটাই জিদ ছিল যে না, আমরা এই ছবিটা করব। এবং আজকে এখানে দাঁড়িয়ে 5 বছর লেগে গেল, কিন্তু হলো। তুমি যেমন বলছিলে, এগুলো তো এক একটা বড় চ্যালেঞ্জ, প্রডিউসার, অভিনেতা। তো সেই চ্যালেঞ্জটা, মানে তোমার এই রুক্মিণীর বিনোদিনী হয়ে ওঠার আমার ধারণা প্রচুর চ্যালেঞ্জ ছিল। তো সেই চ্যালেঞ্জটা যদি তুমি একটুখানি, আমি জানি অনেক চ্যালেঞ্জ, একটু যদি ছোট করে বলো যে কি কি চ্যালেঞ্জ তোমার কাছে সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। প্রথমে তো বিনোদিনী হওয়াটাই একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল। অনেক আলোচনা, অনেক সমালোচনা, সেইগুলোর একটাতেও কান না দিয়ে নিজের কাজটা করে যাওয়া, সেইটা সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল।
আমি সবসময় বলি যে কথায় না, কাজে উত্তর দেওয়াতে আমি বিশ্বাসী, এবং সেটা যদি ঠিকভাবে দিতে পারি, আর এটাও না যে মানে যে আমি অনেক কিছু করে দেখালাম দেখলে তো, তা নয়। আমি মাথা নত করে নিজের যেরকম যেরকম ভগবানের পায়ে, দেখো আমাদের কাছে অভিনেত্রীদের কাছে আমার দর্শকই আমার ভগবান, যে ভগবানের চরণে আমরা ফুল দিই, ঠিক সেরকমভাবে আমরা আমার কাজটা গিয়ে দর্শকের চরণে ফেলি, যে এটা দিলাম, এবার আপনি সেটাকে গ্রহণ করুন। আর আমি সেইভাবেই আমার কাজটাকেও তাদের কাছে দিই। তো অবশ্যই সেটা। এবং আমার মনে আছে প্রথমেই রামকমল মুখার্জি বলেছিল যে আমি কিন্তু বিনোদিনের একটা ডান্স রাখবো, একটা কত্থক পারফরমেন্স, যেখানে সে তার কথা বলবে এবং তোমাকে সেটা শিখতে হবে। কারণ আমি ক্লাসিক্যালি ট্রেন ছিলাম, আমি নাচতে পারি, কিন্তু আমি কত্থক বরং কোনো ক্লাসিক্যাল ডান্স ফর্মে কোনোদিনও শিখিনি। সেইটা আমি তখন মনে হয়, মানে আমি স্ক্রিপ্টও নেই আমার কাছে, ছবিটা হবে না সেটাও না জেনে আমি 1 নভেম্বর চলে গেছিলাম নাচ শিখতে 2019-এ। এবং আমি একটু একটু করে মধ্যে, আমি কিছুই জানি না, আমাকে শেখাও, বাচ্চাদের মতো শেখাও, কত্থক শিখেছিলাম। এবং সিনেমাটা হবে তখন খুব এক্সাইটেড, যেই হবে না আবার নাচ ছেড়ে দেওয়া, আবার হবে তখন আবার জেগে ওঠা, আবার ছেড়ে দেওয়া। তখন আমার যিনি ডান্স টিচার মনীষা ম্যাম, সে বলেছিল নাচটাকে না এরকম করে ছেড়ে দেও না, নাচটাও কিন্তু সরস্বতীরই একটা অংশ, একটা বিশাল বড় অংশ। এবং এটা আমারও বিশ্বাস, আমার মাও আমাকে বললেন যে কোনো শেখা কিন্তু ফেলা যায় না জীবনে, তোমার কোনো না কোনো জায়গায় কাজে লেগেই যাবে। এবং সেটা আমার অভিনয়তেও আমাকে হেল্প করেছে। তো সেটা শেখা, তারপর আমি অ্যাক্টিং ওয়ার্কশপ। এবার দেখো বিনোদিনীর রাম একটা ভাবে দেখাতে চেয়েছে, বলছে যে দেখো সেই সময়কালের যদি আমি সব কিছু দেখাই সেরমভাবে একটা ডকুমেন্টারি আমি বানাচ্ছি না, আমি আজকে, তখন থিয়েটার হতো, আমি একটা সিনেমা বানাচ্ছি। এবং 2020-তে, তখন তো 2019-20, এখন 2025-এ দাঁড়িয়ে আমি একটা ছবি বানাচ্ছি, যেখানে দর্শক নানান ছবি দেখে, OTT-তে গ্লোবাল সিনেমা দেখছে, হিন্দি দেখছে, সাউথ দেখছে, মানে একটা ঘরকেও 10 গুণ করে দেখায় এইসব। তো আমরা যখন বানাবো, আমরাও কিন্তু এটা শুধু যে বিনোদিনীর জীবন দেখাচ্ছি না, বিনোদিনীর জীবনকে আমরা সেলিব্রেট করছি, তো আমরা সেইভাবে দেখাবো। তো আমি গানটাও সেই অর্থে ওরকমভাবেই দেখাবো যেরকম কোনো নায়িকাকে বাংলার বুকে আর আগে কখনো দেখানো হয়নি। এবং যখন কানহা গানটা বেরোয় সবাই আমাদেরকে সেটাই বলে, অনেকজন বলছে যে বাংলায় এবার বনসালে, আমি বলছি না, বাংলায় বিনোদিনী এবং বাংলার ছেলে রামকমল মুখার্জির হাতেই বিনোদিনী। তো রুক্মিণীর বিনোদিনী এভাবেই হয়ে ওঠা। আর অবভিয়াসলি অ্যাক্টিং ওয়ার্কশপ করেছি, বিনোদিনীর সাইকোলজিক্যাল স্পেসটা বুঝেছি, সেইটা একটা নারী হয়ে এমনিতেই বোঝার একটা বিশাল বড় জায়গা আছে। এত বড় অন্যায়, এত বড় অপরাধ হয়ে গেছে ওনার সঙ্গে একটা পুরুষতান্ত্রিক সমাজের মাধ্যমে, সেইটা আমরা বছরটা হয়তো অনেক কটা বছর বদলে গেছে, কিন্তু মানসিকতা খুব বেশি যে পাল্টেছে তা নয়। তো সেই জন্য সেই রিলেটেবিলিটিটা আছে। কিন্তু বিনোদিনী হয়ে যে উনি এত নানান চরিত্র করেছিলেন স্টেজে, এবং যেটা আমরা দেখাতে পেরেছি এই সিনেমার মাধ্যমে, সাধারণত একটা ছবিতে শুধু ওই একটা চরিত্রের জন্য আমরা প্রিপারেশন নিই, এখানে একটা চরিত্রে এবং তার সাথে আরও ক্ষুদ্র 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 অভিনয়ের মধ্যে অভিনয়। তো এই পুরো জিনিসটা একটা ছিল, একটা ওয়ার্ল্ড ছিল আমার, একটা জগতের মধ্যে আমি বাস করতাম ওই 1.5-2 মাস। যে সকালে নাচের তালিম নিচ্ছি, দুপুরবেলা খেতে আসছি শুধু বাড়িতে, তারপর আবার ছুটে গিয়ে অভিনয় শিখছি। আমাদের থিয়েটারের ভাস্করদা, উনি একজন ভেটেরান অ্যাক্টর, ওনার থেকে থিয়েটারের কীভাবে পেট থেকে আওয়াজ বার করে কথা, গলা থেকে না, কারণ রাম যখন শ্যুট করেছে আমার থিয়েটারের সিনসগুলো, কোনো মাইক ছিল না। ও বলেছে যে আমি, বিকজ যাতে তোমার পুরো বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা পুরোটাই যেন স্টেজের মতো মনে হয়, কোনো মাইক দেয়নি স্টেজে। ও বলেছিল আমি স্টেজের একদম পেছনে ফার এন্ডে বসে থাকবো মনিটরে, তোমার আওয়াজ কিন্তু যেরকম স্টেজে হয় সেরকম থিয়েটারের মতোই করতে হবে, যাতে আমার অবধি আওয়াজ পৌঁছায়। এবং অনেক, আমার এখনও মনে আছে ওর সঙ্গে অনেক যারা জুনিয়র আর্টিস্ট তারা বসে থাকতো, তাদের দিকে ক্যামেরাও না, হয়তো পারফর্ম করেছি, আমি পারফরমেন্সটা করেছি ক্যামেরার জন্য, তারপরে ওরা হাততালি দিয়েছে, যেন সত্যিকার একটা পারফরমেন্স হচ্ছে। এবং সেটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স, যে আমি ভাবছি না আমি ওদের জন্য পারফর্ম করছি, কিন্তু ওরা এতটাই সে পারফরমেন্সের মধ্যে ঢুকে গেছে, এতটাই মুগ্ধ যে ওনারা নিজেদের থেকে হাততালি দিচ্ছে। এবং রামের তখন চোখে জল, বলছে এই তো আমার বিনোদিনী হয়ে ওঠা। সো এই গোটাটা মিলিয়ে সুদীপ্তাদির সঙ্গে ক্লাসেস, মনীষা ম্যামের সাথে ডান্স ক্লাসেস, ভাস্করদার সাথে ক্লাসেস, রামের সাথে দিনের পর দিন বসা, ভাবনা চিন্তা, প্রত্যেকটা কষ্টে, এমনকি এতভাবে জড়িত, মানে সেটে কী রঙের দেয়াল হবে সেইটার মধ্যেও আমি ছিলাম, যে না 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 এরকম এরকম। আমি রামকে বলতাম, রাম আর আমি গিয়ে, রাম আমাকে বলতো। তারপর আমাদের যিনি আর্ট ডিরেক্টর তন্ময়দাকে কানহা গানের সময় যেই রুমটা আমাদের ডান্স করার কথা, সব হলুদ রঙের দেয়াল, আমি সকালে জামা কাপড় পরেছি হলুদ দেয়াল, না 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 না, বললাম তন্ময়দা প্লিজ তুমি আমাকে কিছু হেল্প করো, প্লিজ বাঁচাও, এই গানটা এরম হতে পারে না। 2 ঘন্টার মাথায় পুরো ঘর পাল্টে দেয়। সো
অনেক কিছু নেই। আজকে যখন এইটা তুমি দেখছো, তুমি বলছো না সেটটা, এটা কালকে রাত্রি থেকে একজনের থেকে না, ঘর থেকে আনা জিনিস এনে রাখা, বিকজ আমি সত্যি এই জিনিসটাকে নিজের মতন ভেবে নিয়েছি। মানে যে রাম এসে বলছে বাহ কি সুন্দর সাজিয়েছে, আলাম যেটা বসে বসে ফোন করে এটা হবে ওটা হবে, এটা আমার সেই ওনারশিপটা, ওনারশিপ না ভালোবাসাটা আছে এই ছবিটার প্রতি। প্রত্যেকটা ছবির প্রতি তো নায়িকার ভালোবাসা থাকে, হ্যাঁ, কিন্তু বিনোদিনী তোমার কাছে, মানে আমি একদম ব্যক্তিগত জায়গা থেকে বলছি যে আগেও যখন বিনোদিনী নিয়ে আমাদের কথা হয়েছে, তুমি ছবিটা নিয়ে ভীষণ ইমোশনাল। কারণ বলো না, একটা অভিনেত্রীর 7 বছরের জীবন, তাতে 5 বছর একটা ছবি করতে লেগে গেল যেখানে পোস্টারে শুধু তার মুখটা থাকবে। 5 বছর তুমি ভাবো তো, একটা মেয়ে হয়ে, তোর মনে হয় না এটা একটা অদ্ভুত ব্যাপার? একটা তুমিও তো অভিনয় করছো, তুমি তো একটা হিরোর আগে তোমার সেটে আসো, মেকআপ করো, তারপরে সে চলে যায়, তারপরে তুমি মেকআপটা তুলে আরো 2 ঘন্টা পরে বাড়ি ফেরো। আমি তো মানে পরিশ্রমী তো, হ্যাঁ টাকা পয়সার জায়গাটা তো ধরলামই না, কিন্তু তারপরে যখন তুমি ভাবছো যে মানে আমি এটা পারি, আমি এটা করতে পারবো, আমি এটা করার চেষ্টা করছি, আমি এটা বিশ্বাস করি, কেন হবে না? তাহলে কী বা বদলালো 1880 আর 2025-এ দাঁড়িয়ে কতটাই বা বদলালো? তো এই সব কিছু মিলিয়ে একটা ছবি বানাতে যে এতটা কষ্ট, এতটা অনেক জায়গায় অপমানিতও হয়েছে আমরা, যে ধর কী হবে, হিরোর মুখ দাও, কিন্তু রাম বলেছে না আমি বিনোদিনী বানাচ্ছি, আমি রুক্মিণীকে নিয়ে বানাচ্ছি, এবং আমি এটা বানাবো, আজ না হয় 10 বছর পর হলেও কিন্তু আমি বানাবো, কিন্তু আমি বানাবো। এবং না অনেকজন বলছে নাম বদলে দাও, অন্য নাম দাও, হ্যাঁ হ্যাঁ সেটাও হয়েছে রামের সঙ্গে, মানে অনেকজন বলেছে যে তার সাথে কোনো একজন চরিত্র, কোনো একটা পুরুষের চরিত্রের নাম যুক্ত করে দাও, তাহলে জিনিসটা বলছে না আমি বিনোদিনী বানাবো, আমি এটাই বানাবো। তো অবশ্যই মানে প্রতিটা জিনিস সেটের ছোট থেকে ছোট জিনিস, শুধু আজকে তুমি আমার সাথে ইন্টারভিউটা করছো বলে, তুমি যদি আমার ডিরেক্টর রামের সাথে যখন কথা বলবে তখন বুঝতে পারবে যে ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্রতম জিনিস নিয়ে আমরা কথা বলেছি। একটা শাড়ির তলায় কী স্টিচটা হবে সেটাও আমাদের মাথায় ছিল, একটা অভিনয় কোন দিকে তাকাতে হবে সেটাও ছিল, একটা কালো জামা পরে গলায় একটা লাইট পড়ছে সেটাও হচ্ছে। আমার অদ্ভুত একটা জিনিস, আমরা খুব সিরিয়াস একটা ছবি বানাচ্ছিলাম, এবং তার আগে তার গত 2 মাস যতদিন আমাদের, রাম আমার খুব ভালো বন্ধু, কিন্তু যখন 2 মাস ধরে আমরা প্রিপেয়ার করছিলাম, আমি রামকে একদম পছন্দ করতাম না, আমার অপছন্দের তালিকায় হতো, কারণ প্রতিটা মুহূর্তে সে রুমে যজন আছে কিচ্ছু যায় না, মতো তুমি আমাকে করে দেখাও, অভিনয়টা করে দেখাও। আমি না মানে অন্যরা আছে, তারা স্টুডেন্টস, তাদের সামনে আমি ভুল করবো, একটু তো লজ্জায় পড়বই, আমি ভাই একটু তো নাম ডাক হয়েছে, তার সামনে পারবো না, এই লজ্জাটা করো করো, কেউ নেই ঘরে, তুমি করো, সবার সামনে আমাকে এরকম করতে। এবার আমি যে এত করছে, এরকম করছে, এবং আমি একদম ওকে মানে একদম আমার অপছন্দের তালিকায় পৌঁছে গেছিলো। যেদিনকে আমি ঠিক আমাকে শুটিং শুরু হওয়ার আগের দিন আমার গাড়িতে বসলো, নিয়ে আমার হাতটা ধরলো রাম, নিয়ে বললো যে তুমি যখন ফিল করবে মন থেকে, অন্তর থেকে, যে এই যাত্রাটা আর কারণ না, তুমি যেখানে শিখেছো, যা শিখেছো, যে তোমায় নাচ শিখেছে, যে তোমায় গান শিখেছে, যে তোমায় সব শিখেছে, সব পেছনে ফেলে যখন তুমি বিশ্বাস করবে যেটা রাম আর রুক্মিণীর যাত্রা, তখন থেকে বিনোদিনী হতে শুরু করবে, তুমি এটা বিশ্বাস করতে শেখো। তখনও আমি অপছন্দ করি। পরের দিন থেকে রাম একটা অন্য মানুষ, মানে এত মজার, মানে এত হাসাতো, এত, আমি দেখছি একটা আবার আমার বন্ধু ফিরে এসে, তখন বলছে, আর এবার সেটা না সবাইকে ইনস্ট্রাকশন দিচ্ছে, এটা করো ওটা করো, আমাকে কিছু বলছে না, যে রাম কিছু বলো, বলছে আমার বিনোদিনীকে আমার দেখা হয়ে গেছে, আমার যা করার আমি করে দিয়েছি, এখন আমি জানি তুমি বিনোদিনী, আমি বাকিদের সামলাচ্ছি, তোমাকে হয়ে গেছে, তুমি আমার এই সেটে বিনোদিনী, তুমি যা করবে সেটাই সঠিক। এবং এত হাসাতো আমাদেরকে, মানে একটা টাইমে আমি গ্রামে থেকে পালিয়ে চলে গেছিলাম, আচ্ছা আমি কাটের পর ওর পাশে বলে আসো বসো, আলাম যে না তুমি আমাকে পুরো, যদি আমাকে কেউ ডিস্টার্ব করতো সেই সেটে, সেটা ছিল রাম। বলতে যে হ্যাঁ খুব মজা, খুব আর কি, আমরা সবাই হাসতে হাসতে, এবং একমাত্র ডিরেক্টর আমি দেখেছি যে প্রতিদিন সকালবেলা আমার ভ্যানে আসতো, নিজের ব্যাগটা রাখতো, এবং হয় না যে একটা সেটা একটা হায়ারার্কি থাকে, যেটা মডেলিংয়ের জগতে কিন্তু নেই, কিন্তু অভিনয়ের জগতে আছে, যে আচ্ছা এ প্রডিউসার, এ ডিরেক্টর, এ হিরোইন, তারপরে মেকআপ আর্টিস্ট, তারপরে স্টাইলিস্ট, তারপরে কোন কোনায় কেউ একজন। আমার এটা না একদম ভালো লাগে না এই সিস্টেমটা, আমার মনে হয় যে সবাই এক, কারণ আমার মডেলিংয়ের জগতে আমরা সবাই এক, আমার খুব খারাপ লাগে এটা, মানে হিরোইনের ভ্যানে বসে মেকআপ আর্টিস্টরা, স্টাইলিস্টরা কেন খাবে না, আমরা সবাই আর্টিস্টস,
আমরা কেউ কিন্তু কম বেশি, আমরা সবাই শিল্পী। এবং উনি একমাত্র ডিরেক্টর যে এসে রোজ সকালে শুধু হিরোইনকে না, তার হেয়ার স্টাইলিস্ট, তার মেকআপ আর্টিস্ট সবাইকে এসে গুড মর্নিং বলে, কথা বলে, তাদের সিন বুঝিয়ে, তাদের সঙ্গে লাঞ্চ করে, তাদের সাথে গল্প করে, তাদের বাড়িতে কি হচ্ছে পুরোটা দেখে যেতে এবং সবার ভালোবাসা কুড়িয়ে বাড়ি ফিরতেন। এবং সেই জন্য আমি রামকে মানুষ হিসাবে খুব একটা ওপরে একটা জায়গায় রাখি। তুমি যেটা বললে যে মেয়েদের স্বপ্ন পূরণ, তো একটা স্বপ্ন পূরণ তো হলো, 141 বছর পর বিনোদিনী থিয়েটার হলো, স্টার থিয়েটার। তো এইটা তোমার কি মনে হয় যে এটা কতটা গুরুত্বপূর্ণ ছিল যেটা আজকে হলো? প্রচণ্ড, মানে এইটা যে আজকে কেন হলো এবং আগে হয়নি সেটাও একটা বিশাল বড় ভাবার জায়গা। তুমি বিশ্বাস করবে না, মানে আমি তখন হাঁটি হাঁটি পাপার শ্যুটে যাচ্ছি ভোর 6:30 এবং আমি জানি যে 1 তারিখ থেকে আমার সিনেমার প্রমোশন শুরু হবে। এবং 2019 থেকে সবসময় একটাই কথা আমি আর রাম বলতাম যে কিছু করে এই নামটা বদলানো দরকার, সিনেমাটা হোক কি না হোক, কিন্তু এই নামটা বদলাতেই হবে এবং আমরা চেষ্টা করব। এবং আমার মনে আছে যে আমি যেদিনকে যাচ্ছি গাড়িতে ভোরবেলা, আমি জানি না আমার মাথায় কি এলো, মানে হয় না, মানে একটা কথা আছে না, এতটা ভয় পেয়ে যায় মানুষ একটা সময় যে আর ভয় থাকে না তার মধ্যে, আর কোনো কিছুকেই ভয় পায় না। এবং আমার সেদিনকে সকালে মনে হচ্ছিল যে কি করি, একটা চেষ্টাও করলাম না। এবং আমি না মানুষ হিসাবে শুধু ভাবি যে শুধু নেওয়াটা না, তোমাকে ইউ হ্যাভ টু গিভ ব্যাক, if somebody gives you a penny, you multiply it and you give it back, এটা আমার বিশ্বাস। এবং আমি সেদিনকে সকালবেলা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা মেসেজ পাঠাই, একটা নাগরিক হিসাবেও না, একটা মেয়ে হিসাবে, আর একটা মেয়ের কাছে, যে দিদি আমি একটা ছবি করছি, হয়তো এটা হবে না, এটা একটা বিশাল বড় আস্পর্ধা, কিন্তু একটা নারী হয়ে আরেকজন নারীর সাথে না এত বড় একটা অপরাধ হয়ে গেছে আমাদের বাংলার বুকে, এটা আমি না মেনে নিতে পারছি না। আমার খুব খারাপ লাগছে যে তার নাম দিয়ে একটা ছবি আমি এবার দর্শকের কাছে নিয়ে যাবো, এত বড় বড় কথা বলবো, কিন্তু তার জন্য একটা চেষ্টাও করব না। আমার মনে হয় একটা সময় এসে গেছে যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রীর দ্বারাই এটা হতে পারে, যে এই পরিবর্তনটা আনা যেতে পারে, ইতিহাসে যে ভুলটা হয়েছে সেটাকে ঠিক করা যেতে পারে। তো যদি আপনার যদি এটা মনে হয়, আমি জানি আমি অনেক ছোট, আর ছোট মুখে অনেক বড় কথা বলে ফেললাম, কিন্তু যদি আপনার মনে হয়, যদি আপনি পারেন, তাহলে যদি আপনি এই এত বড় ভুলটাকে যদি ঠিক করা যায়, আপনার হাতেই হতে পারে, ইতিহাস হয়ে থাকবে। এবং আই জাস্ট রিকোয়েস্টেড হার, একটা ইচ্ছা প্রকাশ, একটা অনুরোধ, একটা মেয়ে হয়ে জাস্ট আর একটা হয়তো এত বড় একটা নারীকে জাস্ট বলা। এবং আমার মনে আছে উনি 6-7 ঘন্টার মাথায়, মানে ভোর 6টায় পাঠিয়েছি, উনি আমাকে বিকেল 4টায় ফোন করেন এবং বলেন যে আমি তোমার পুরোটা পড়েছি, আমি বুঝেছি, তুমি এখন কাউকে কিচ্ছু বলো না, তুমি 7 দিন অপেক্ষা করো, এটা আমি করে দেবো। এবং আমি না ভাবতে পারিনি এটা হবে, উনি 2 দিনের মাথায় করে দেন। আমি না, মানে যখন আমি খবরটা পেয়েছি, আমি জানতামও না, আমাকে একজন বলেছে, আমি হাউ হাউ করে শুধু কাঁদছি। মানে বিশ্বাস করো না, তোর সাথে আমি ভেবেছি যে 141 বছর পেরিয়ে গেছে, তো আমি ভাবছি খুব কমপ্লিকেটেড কিছু একটা আছে যে কারণে হয়তো এটা হচ্ছে না। বিকজ এত গভর্নমেন্ট আসে, এত সিএম এসেছে গেছে, এত মেয়র্স এসেছে, এত লোকেরা নাটকের এতে শেষে বলে যে এটা চেঞ্জ করা উচিত, ফেসবুকে লিখে, কিন্তু এমন তো না আমি একমাত্র মানুষ যে পৌঁছাতে পারে একটা মুখ্যমন্ত্রীর কাছে বা একজন মেয়ের। আমার মতো আমি তো অনেক পিছিয়ে, অনেক ছোট একটা মানুষ, অনেকজন আছে যারা, আমি ভেবেছিলাম তো সত্যি খুব কমপ্লিকেটেড কিছু আছে যে কারণে হয়তো হয়নি, হয়তো এটা 7-8 মাস চলে যাবে, অনেক ডকুমেন্টস আছে, এই আছে না। এবং আমাকে একজন ফোন করে বললো যে জানিস তো, হি ইজ অলমোস্ট 94, অমলদা বলে একজন, সে বললো জানিস তো সব কিছু না ওপর থেকে লিখে আসে। এত অভিনেত্রীরা বিনোদিনী হওয়ার চেষ্টা করেছে, বানানোর চেষ্টা করেছে, পরিচালকরা, ঋতুদা, আমাদের ডিওপি সৌমিক দাকে ওই সেম জায়গায় রাম বসে চিত্রনাট্যটা বলেছে, পড়ে শুনিয়েছে, সেখানে ঋতুদা বসে পড়েছিল, বিনোদিনী তখন উনি বানাচ্ছিলেন, সেটা আমি জানতামই না। সৌমিকদা বললে আমারও এটা একটা স্বপ্ন পূরণ, কারণ এটা আমারও একটা সাধনা, আমারও একটা তপস্যা, কিন্তু কেউ হয়নি। এটা হয়তো ভগবান চেয়েছিলেন যে রামকমল মুখার্জি বানাক, সৌমিক হালদারই বানাক, আর হয়তো রুক্মিণী বিনোদিনী হোক, আর হয়তো আজকে ওই একটা খুব একটা ইনোসেন্ট একটা জায়গা থেকে একটা মেসেজ যদি গেছে, সেখান থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এত বড় ইতিহাস পাল্টে দিল। হয়তো ওটা লেখাই ছিল, এটা হয়তো বিনোদিনীর এটাই চেয়েছিলেন, আমি জানি না। বড় প্রাপ্তি। আমি আবার কেঁদে ফেলবো, ছেড়ে দাও। এটা একটা, ভাবো তো, আমি 5 বছর
এই ছবিটা লাগলো বানাতে ফাইনালি ট্রেলারের দিনে। আমি তো প্রচণ্ড কথা বলে, আমি জানি আমার মা সবসময় বলে তুমি বাঁচা। সেদিনকে আমি একটা কথা বলতে পারিনি, এবং সেই মেয়েটা 141 বছর অপেক্ষার পরে তার স্বাদের থিয়েটার বিনোদিনী থিয়েটার হলো, স্টার থিয়েটার। তাহলে ভাবো, মেয়েদের স্বপ্ন পূরণটা সেই সময় আর এই সময় কতটা সহজ হয়েছে, বা আদৌ কি হয়েছে? বিতর্কের প্রশ্ন। বদলেছে, খুব বেশি না, কিন্তু বদলেছে। হয়তো সেই সময় সেই সমাজ তাকে সেই জায়গাটা দেয়নি। আজকে আমাদের সমাজ নারীদেরকে একটা জায়গা দেয়, অবশ্যই দেয়। ভালো পুরুষরাও আছে, ভালো মানসিকতার মানুষও আছে, কিন্তু উই স্টিল হ্যাভ আ লং ওয়ে টু গো। নয়তো 5 বছর লাগতো না একটা মেয়ের পোস্টারওয়ালা ছবি বানাতে। মানে বিগ বাজেট হয়েছে, বাংলাতেই হয়েছে, বাইরে হয়েছে, কিন্তু কোনো একটা হিরোর যে বাজেট হয় সেই বাজেট একটা হিরোইনের ছবি লিড অ্যাজ এ লিড সেটা হয় না। তো উই হ্যাভ এ লং ওয়ে টু গো। আমরা শুধু না সমাজ মানে আমরা শুধু ভাবি যে এই কলকাতা, দিল্লি, বম্বে, আমরা সমাজ না। আমাদের থেকে 2 ঘন্টা দূরেও না, 1 ঘন্টা দূরে গিয়ে যে সমাজটা দেখবে সেটা সমাজ, যেখানে মেয়েদেরকে এখনো পড়াশোনা করতে দেওয়া হয় না, যেখানে মেয়েদেরকে এখনো বলে যে কলেজে ভর্তি হবে তখন বিয়েটা করিয়ে দেওয়া হবে, যেখানে বাড়িতে এখনো মেয়েদেরকে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয় মেয়ে জন্মালে, এখনো হয়, যেখানে মেয়েদেরকে সত্যি বঞ্চিত করা হয়। এবং যখন ঘরে ঘরে কিন্তু প্রচুর বিনোদিনী, আজকে বিনোদিনী 1 in a million একটা এক্সাম্পল, কিন্তু ঘরে ঘরে বিনোদিনী আছে। আজকে আমাদেরও রাত্রিবেলা বেরোতে মানা করা হয়, কোনো ছেলেকে মানা করা হয় না। সো ঘরে ঘরে বিনোদিনী আছে, এটা একটা অংশ মেয়েদের, এরকম নানান অংশ আছে, এবং এরকম মেয়েদের সাথে এখনও অপরাধ অন্যায় হচ্ছে। সেই গল্পটা আরও বেশি জরুরি, যাতে ঘরে ঘরে বিনোদিনী পৌঁছে যায়, এবং আর একটা বিনোদিনী যাতে না জন্মাবে যে ইতিহাস করবে, কিন্তু তাকে বঞ্চিত করা হবে না। অনেকে তো মনে করেন যে রুক্মিণীর পথটা, রুক্মিণীর সফরটা একেবারে কুসুমাস্তীর্ণ, সবটা ইজি হয়ে গেছে। যদি হতো তাহলে 5 বছর লাগতো না। মানে তোমার সেটাতে কি মনে হয় যে তোমার কেরিয়ারে কি কারোর ছায়া আছে, এটা তুমি বিশ্বাস করো? দেখো, আই হ্যাভ বিন ভেরি সেলফ মেড ছোটোবেলা থেকেই। এবার আমি একটা খুব ইন্ডিপেন্ডেন্স মাইন্ডসেটের একজন মেয়ে। অবশ্যই আমাকে সবসময়, আর এটা না আমার সঙ্গে সবসময় হয় যে যখনই আমি কোনো সিনেমা করি, যখনই আমি যাই করি, অ্যাট দি এন্ড অফ দ্য ডে পর্দায় যখন পারফর্ম করতে হচ্ছে সেটা আমাকেই করতে হচ্ছে। হ্যাঁ, একটা জায়গায় একটা অনিচ্ছা ছিল যে আমি হয়তো সিনেমা করা, আমি ভেবেছিলাম আমি পারবো না, এতটা কষ্টের একটা জীবনযাপন আমি করতে পারবো না, কিন্তু ফাইনালি যখন আমি করি, এবং আমার সঙ্গ কিন্তু একজন পুরুষই দেয়, সে আমাকে পুশ করে। এবং সে আজকে না, যবে থেকে আমি 2017-তে সিনেমা করি তখন কিন্তু না, সে আমাকে 2008-এ যখন দেখেছে তখনও বলেছে যে করো ছবি, কিন্তু আমি করতে চাইনি। এবং আমার এটা মনে হয় যে এটা তাদের বিশ্বাস যে সেই একটা কারণেই আমি ছবি পাই, এবং এখানে নানান লোকেরা তা লিখবেও, কিন্তু সেটাই আমার কিছু যায় আসে না। বিকজ আমার যে কাজ না, তো আমার সাথে আমি হিন্দিতেও কাজ করতাম না, আমি অন্য মানে অদ্ভুত কথা দেখেছি যে জিতের প্রোডাকশনেও কাজ করছি আমি দেবের কারণে, এটাও মানে লোকে লিখেছে, যেখানে আবার একে অপরের প্রতিদ্বন্দ্বীও ভাবে একে অপর। তো আমার মনে হয় না এইটা নিয়ে আর কিছু বলার নেই। আমার মনে হয় যে এতটা সহজ যেটা দেখে নেয় সেটা কিন্তু না, নয়তো আমার বিনোদিনী কবে হয়ে যেত, নয়তো আমার প্রতীক চক্রবর্তীকে লাগতো না প্রমোদ ফিল্মসকে এই ছবিটাকে প্রডিউস করার জন্য। অবশ্যই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আসে, কিন্তু তারপরে আমার দরকার ছিল একজন যেখানে দুটো প্রডিউসার আরও পালিয়েও যায়। সো সেইটাও ছিল না, তো আমি বিনোদিনী তো 2019-এ নিয়েই চলে আসতে পারি। আমি যবে আমার অ্যানাউন্স হচ্ছে বিনোদিনীর, কতগুলো ডিরেক্টরস আমাকে নানান বায়োপিকে এত আমাকে মেসেজ করে গেছে, এর বায়োপিক, ওর বায়োপিক, তার বায়োপিক। আমার কাছে কিন্তু সত্যি প্রডিউসার নেই, আমার কাছে সত্যি নেই। এবং যদি আমার জন্য যাত্রাটা এত সহজ হতো তাহলে আমি কেন আমাকে 5 বছর করতে হলো? সেটা কিন্তু উইথ অল ডিউ রেসপেক্ট, সেটা দেবকে 5 বছর অপেক্ষা করতে হয় না, সেটা রুক্মিণীকেই করতে হয়। সেটারও একটা কারণ আছে, কিন্তু সেটা আমার কারণ, সেটা আমাকে আর দর্শকের উপর নিতে পারে। কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে নিজের কাছের মানুষ সবসময় তোমার হাতটা ধরে রাখবে, এটাও আমার বিশ্বাস। টিজারে আমরা
শুনেছি যে রুক্মিণীর স্পটলাইট, মানে রুক্মিণী নয় বিনোদিনীর, দেখেছো গুলিয়ে যাচ্ছে দুটো বলতে গিয়ে, এটা কিন্তু তোমার প্রাপ্তি। থ্যাংক ইউ। না সত্যি এটাই চাই যে ঠিক আছে, এই বিনোদিনী নামটার সঙ্গে সব জায়গায় দেখছি যে আমাকে বিনোদিনী 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 বলছে, এটাই হয়তো সব থেকে বড় আমার পাওনা। তো বিনোদিনীর যেরকম দর্শক হারানোর ভয় আছে, তোমার নিজের জীবনে এরকম কোনো ভয় কাজ করে? কাছের মানুষ হারানোর ভয়, সেটা আমার সব থেকে বড়। এইটা আমার সব থেকে নাম খ্যাতি যশ এইগুলো সব আছে, কিন্তু আমার সত্যি বিশ্বাস যে এটা টেম্পোরারি। আমরা সবাই একটা জার্নিতে আছি এবং আমরা সবাই একটা পাহাড় চড়ছি, এবং যেই পাহাড়ের ওপরে গিয়ে যখন দাঁড়াবো আবার আমাকে নামতে হবে, কারণ আর একজনকে জায়গা করে দিতে হবে, সেটাও আছে। এটাই কিন্তু দ্য সাইকেল অফ লাইফ। কিন্তু সব থেকে বেশি যেটা জরুরি হলো এই জার্নিটা আমাকে হাত ধরে আছে। তো আমার কাছের মানুষকে হারানো হলো আমার সব থেকে বড় ভয়। সেটা ইজ রুক্মিণীর ডিপেস্ট ডার্কেস্ট ফিয়ার। তারকা হয়ে ওঠার অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে, তোমার কাছে কোনটা বেশি? অ্যাডভান্টেজেস অবশ্যই। কটা মানুষ আছে যার কাছে এত লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা, এত লক্ষ লক্ষ মানুষের আশীর্বাদ। অবশ্যই আমার সাকসেসগুলো যতটা সেলিব্রেটেড, আমার ফেলিয়ার্সগুলো নিয়েও তত বেশি কথা সমালোচনা সেটা তো থাকবেই। কিন্তু যদি আমার বাবা একটা কথা বলতেন আমাকে, দ্যাট ইফ ইউ ডু নট অ্যালাউ সাকসেস টু গেট ইউর হেড, ডু নট অ্যালাউ ক্রিটিসিজম টু গেট ইউর হার্ট। সো যদি তুমি মাথায় চড়তে দাও তাহলে ক্রিটিসিজম এখানে ঢুকতে থাকে, কিন্তু যদি মাথায় নিজেকে না চড়তে দাও তাহলে এখানে ক্রিটিসিজমেরও জায়গাও রেখো না। সো সবসময় মাটিতে পা রেখে চলবে, তাহলে দেখবে জীবনটা খুব সহজ হয়ে যাবে। তাই ট্রেলার লঞ্চের সময় দেবদা বলেছিল যে তুমি নাকি দেবদার প্রতিদ্বন্দ্বী। তাহলে বলো কতটা কঠিন আমার জীবনটা, যে আমাকে আজকে এরকম একটা সুপারস্টারের সাথে লড়াই করতে হচ্ছে। না ও খুব সুইট, হি ইজ ভেরি জেনারেস। ও আমাকে সবসময় বলে যে যখন ও দেখে না, বলে ওকে সেদিনকেও বলেছে, আমি যদি কারো ক্যারিয়ার গ্রাফ বলে তুমি হিরোইন ছাড়ো, তুমি অ্যাজ এ হিরো আমি বলছি আমি তোমার ক্যারিয়ার গ্রাফটা কেন ঈর্ষা করে আছে কেন বলছি, বিকজ ও আমার যটা কাজ দেখে এসে, সেটা কবির হোক, ককপিট হোক, তারপরে গত বছর যখন বুমারাঙে রোবট, বা মায়াতে যখন আমি টেক্কা করেছি, টেক্কায় যখন আমি মায়া করেছি, আজকে বিনোদিনী দেখেওছে। ও বলেছে যে 7 বছরে তুমি যে চয়েসেসগুলো করেছো এবং তুমি যে নিজের বক্তব্যটা রাখা যায়, মানে ধরো আমি কোনো সিনেমায় না করেছি কি কারণে না বলেছি, এবং সেই সাহসটা যে তুমি রাখো এবং সাহসী পদক্ষেপ নিতে যে তোমার কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই। ও বলেছে আমার সময় এটা আমার ছিল না, যেটা তুমি এখন করছো এবং একটা মেয়ে হিসাবে করছো। তো ও সেইটাকে খুব অ্যাপ্রিসিয়েট করে। এই বিনোদিনীর শুটিং চলার সময় অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটেছে, তো সেই একটা ঘটনা যদি তুমি বলো এবং সেটা দিয়ে এই সাক্ষাৎকারটা শেষ করো, কারণ মানুষ তো খুব গল্প শুনতে ভালোবাসে। ও হ্যাঁ, আমার মনে আছে স্টার থিয়েটারের কথাই যখন হচ্ছে তাহলে সেটাই বলি। যখন বিনোদিনীকে তার স্বাদের থিয়েটার থেকে বঞ্চিত করা হয়, এবং মানে সবাই এতক্ষণে জানে যে তার থেকেই টাকাটা নিয়ে তাকে গুরমুখ রায়ের কাছে বিক্রি করে দেওয়ার পর তার থেকে টাকা নিয়ে থিয়েটার বানানো হয়, বলেছিল যে বি থিয়েটার হবে তার নামে, এবং সেটা করা হয় না। তাকে অপমান করে তাকে বঞ্চিত করা হয় এবং সেটাকে স্টার থিয়েটার নাম দেওয়া হয়, যেটা আজকে গিয়ে বিনোদিনী থিয়েটার। এবং সবসময় শুনেছি যে নাকি বিনোদিনীর অভিশাপ আছে স্টার থিয়েটারের উপরে, তাই যখন সেটা বিডেন স্ট্রিটে বানানো হয় ওটায় নাকি আগুন লেগে যায়, ওটাকে আবার ওরা রেনোভেট করে আবার আগুন লেগে যায়। তখন মানুষ এটা মানতে শুরু করে যে এটা বিনোদিনীর অভিশাপ, এবং সেটাকে পুরো তুলে নিয়ে শিফট করে হাতিবাগানে স্টার থিয়েটারটা বানানো হয়, যে কারণে খুব জরুরি ছিল এটার নাম বিনোদিনী থিয়েটার হওয়া। এবং আমার মনে আছে যে একটা পুরো শহর বানানো হয়েছিল বিনোদিনীর জন্য, আমার জন্য এই সিনেমায় সেট বানানো হয়েছিল। এবং আমি যখন ঢুকেছি আমি বিশ্বাস করি যে এটা আমার সেট। আমি শুধু শুনেছি হিরোদের হয় বা 70s 80s হিরোদের হতো, বা এখানে হিরোদের সেট বানানো হতো, এত বড় বড় গল্প শুনেছি। হিরোইনের সে অর্থে আমি সেরমভাবে গল্প শুনিনি লোকেদের মুখে মুখে, এবং প্রথমবার সেটা হয়। আর এটাও খুব মজার ব্যাপার ছিল যে প্রেস ঢোকার চেষ্টা, আমরা কোনো লুক রিভিল করিনি, তো প্রেস ঢুকে না ফটো তোলার চেষ্টা করছিল, এবং তখন আমি রামকে গিয়ে বলি, রাম বলে দাঁড়াও, পুরো সেট থামিয়ে সে সঙ্গে সঙ্গে অর্ডার করে 60 ফুটের ব্ল্যাক কাপড় নিয়ে পুরো সেটটাকে ঘিরে দেয়। এগুলো না আমরা 70-80 দশকের গল্প শুনছি, হিরোদের বম্বেতে হতো, পুরো এত উঁচু অবধি পুরো সেটটা পুরো
পুরো পুরো বন্ধ, আমি না হাঁ করে তাকিয়ে যাই, মানে ওইটাও আমার এত আনন্দ হচ্ছে যেটা হচ্ছে আমার সঙ্গে, এটাও তো ইতিহাসের পাতায় তুলে রাখার মতন, যে একটা হিরোইনকে দেখতে দেওয়া হবে না বলে 60 ফুটের বড় কাপড় লেগে গেল। তো যাই হোক, তো আমরা 3-4 দিন ধরে ওখানে শুটিং করলাম, তা বাকি সিনেমাটা কমপ্লিট করলাম, সিনেমা র্যাপ আপ হলো, নিয়ে প্রায় রামও বম্বে চলে যায়, 1-1.5 মাস পেরিয়ে যায়। তো বিশ্বাস করবে না, হঠাৎ ইন্টারনেটে একটা ভিডিও দেখছি, ওই স্টুডিওটা তো বিশাল বড়, গোটা স্টুডিওটা ঠিক আছে, শুধু যেইটুকু জায়গায় বিনোদিনীর শুটিং হয়েছে ঠিক ওই জায়গাটায় আগুন লেগে গেছে। মানে আমি না যখন দেখছি না, আমি 2 মিনিট শুধু তাকিয়ে আছিলাম, এটাকে আমি সত্যি দেখছি, গোটা সেটটা ঠিক আছে, শুধু বিনোদিনীর সেটের জায়গাটায় দাউ দাউ করে আগুন। আর আমি আর না, মানে আমরা এতটাই বিশ্বাস করি বিনোদিনীর পাওয়ারে, আমরা বলছি যে আমাদের এই গল্পটা মানুষের কাছে নিয়ে যাওয়া দরকার। আর এবার আমার মনে হচ্ছে যে যা হচ্ছে বিনোদিনী থিয়েটার হওয়ার পর থেকে উনিই করাচ্ছেন। বিনোদিনী থিয়েটার, ছবি বিনোদিনী, আর দর্শকদের জন্য আমি কিছু বলবো বিনোদিনী নিয়ে, এটা তো হতে পারে না, বিনোদিনী বলুক। এটাই বলবো যে এখন তো আমরা খুব ছোট্ট একটা অংশ শুনলাম বিনোদিনী নিয়ে, কিন্তু বিনোদিনী পুরো গল্পটা নিয়ে আমি এবং আমার টিম বিনোদিনী আসতে চলেছে 23 তারিখ থেকে আপনাদের কাছের সিনেমা হলে। সো প্লিজ আসবেন, বিনোদিনীকে ভালোবাসবেন আর রুক্মিণীকে দুহাত ভরে আশীর্বাদ করবেন। দেখা হচ্ছে 23 তারিখ বিনোদিনী।